জামায়াত ইসলামকে ভোট না দিলে ভেস্তে যাওয়া যাবে না, বা জামায়াত ইসলামকে ভোট দিলে জান্নাতের টিকিট কনফার্ম, বা ধর্ম থাকবে না, এই ধরনের বক্তব্য আমরা হরহামেশাই দেখি। আপনি কি মনে করেন আজকে ভোট দেওয়ার সঙ্গে ভেস্তে যাওয়ার সম্পর্কটা কি? তুষার ভাই বলেছেন চমৎকারভাবে। পোশাকের বিষয়ে আবার একটা কনফিউশন থাকতে পারে, এই জন্য কথাটা বলা। পোশাকের ব্যাপারে আসলে একটা মূল্যবোধও কিন্তু রিফ্লেকশন আছে। আমি একটু শর্টলি বলছিলাম তখন, আমাদের যেহেতু সোসাইটিটা কনজারভেটিভ, এসব কারণে কিন্তু এই বিষয়গুলো আসে। তা আমি এটা ডিবেটে যেতে চাচ্ছি না। শালীনতার প্রসঙ্গটা ওনারা কি বলছেন, কোন দৃষ্টি বলছে সেটা আমি জানি না। আমিও আমাদের দলীয় দৃষ্টিভঙ্গি বা ইসলামিক দৃষ্টিকোণটা তুলে ধরেছি। পোশাকে কিন্তু ইসলামের ড্রেস কোড নাই সুনির্দিষ্টভাবে, রোলস আছে, নীতিমালা আছে। আপনি এমন জামা পরবেন বা এমন কাপড় ইউজ করবেন, কাপড় পরে যাতে আপনি আপনার শালীনতা বলতে যেটা মিন করতেছেন, আপনি সোসাইটির সাথে, আপনার সোসাইটির যে মূল্যবোধ তার সাথে আপনি যাতে অ্যাডজাস্ট করতে পারেন, অ্যাডাপ্ট করতে পারেন, সেখানে বিতর্ক বা প্রশ্নের জন্ম যেন না দেয়। তো আমি কাপড় পরে যদি আমি আমার শরীর রাখতে না পারি, অর্থাৎ পাতলা কাপড়ের কথাই বলা হয়েছে, কাপড় আমি এমনভাবে পরলাম যেটা বডি স্ট্রাকচারটা শো করতেছে, এগুলো হলো রোলস। কোনটা সুবিধা, বেটার, যেটার মধ্য দিয়ে আপনি একটা সোসাইটির মধ্যে যাতে একটা প্রশ্ন তৈরি না হয়, এটা হলো মূল বিষয় আর কি। তা আমি এটা একটু বললাম যে যেহেতু তখন পয়েন্ট আমি এই প্রসঙ্গে আনি নাই। তো এখন আপনি যে প্রসঙ্গটা এনেছেন, জামায়াত ইসলামীকে ভোট দেওয়ার সাথে জান্নাত আর জাহান্নামের সম্পর্ক, ইসলামের কোথাও তো এটা নাই। কিন্তু জামায়াত ইসলাম একটা ইসলামী দল, এই জন্য বললাম যে শুনে হাসি পেল আর কি। কেন হাসি পেল? এই ধরনের বক্তব্য কারা দেয়, কোথায় দেয়, কিভাবে দেয়, কি উদ্দেশ্যে দেয়, তাদের আসলে উদ্দেশ্যটা কি? এখন একটা দলকে যদি কেউ অ্যাটাক করতে চায়, নানাভাবে অ্যাটাক করতে পারে। আমি যদি আপনাকে অ্যাটাক করতে চাই, নানাভাবে অ্যাটাক করতে পারি। তো এখন বাস্তবতা এবং তার যে ভিত্তি, সেটা আপনাদের দেখতে হবে, এটা আদৌ কোনো ভিত্তি আছে কি না। আমাদের লিডারশিপ লেভেল থেকে, পলিসি লেভেল থেকে, লিটারেসি দিক থেকে কোনো জায়গায় এগুলো আছে কি না। তাহলে আপনি এটা যদি এমনি ওড়ু থেকে বলে দিলেন, হাওয়ার উপর ছেড়ে দিলাম, তাহলে এটা তো কোনো ভিত্তিহীন, এটা তো অপপ্রচার, এটা বিভ্রান্তি, আপনাদেরকে বিতর্কিত করা ষড়যন্ত্র। এটি কারা করছে বা যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কি আপনাদের কোনো অবস্থান কি আপনারা নেন দলীয়ভাবে? আমরা সৎ লোকের শাসন চাই, এটা হলো আমাদের স্লোগান। এটা অনেকেই চায়। আমি দেখছি যে ওই যে সুজন যে সংগঠনটা আছে, এই ধরনের সিভিল সোসাইটি অনেকগুলো অর্গানাইজেশন, ডেভোপ্রিয় হিসাবে এটা সিডিপি, ওনাদের দেখলাম যে বিগত ইলেকশন সংস্কার বিষয়গুলোতে, বিশেষ করে 2008 সালে ইলেকশনের সামনে রেখে যে ক্যাম্পেইনগুলো হয়েছে, এখনও করছে তারা, এই অনেস্ট লোকগুলোর জন্য, অনেস্ট লোকদের শাসনের জন্য কিন্তু তারাও লড়াই করছে, আমরাও লড়াই করছি, এখানে মিল আছে। তো দেশটা আসলে কেন এই পর্যায়ে আসছে? ডিজনেস্টির কারণে। 54 বছরের যে শাসন ব্যবস্থা, প্রায় 54 বছর হচ্ছে, এই শাসন ব্যবস্থা ব্যর্থতা কোথায়? করাপশনের জায়গাটা, এসালামের কথা বললেন তো সবাই, তাহলে এসালাম কি? এসালাম বাংলাদেশের 8টি ব্যাংক লুটুফুটে খেয়েছে, এক ইসলামী ব্যাংক থেকে প্রায় 1 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে। এখন এই যে বিরাট লুটফাট হয়েছে, এই যে শেয়ার মার্কেট কেলেঙ্কারি, রিজার্ভ চুরি থেকে শুরু, বড় বড় মেগা দুর্নীতি, পার্লামেন্টে আমি একটা স্মৃতি বলি, বাজেট আলোচনা, এটা রেকর্ড আছে, বাজেট আলোচনা আমি বলছিলাম যে বাজেটটা দিয়েছেন, বাস্তবায়ন করেন কি দিয়ে, কাদের মাধ্যমে? আপনার তো এখানে পুকুর চুরি হয়ে গেছে। আব্দুল মুহিত সাহেব সেদিন এই প্রশ্নের জবাবে দাঁড়িয়ে বলছিলেন, মাননীয় স্পিকার, পুকুর চুরি তো না, সাগর চুরি হয়ে গেছে। উনি দলীয় মঞ্চে এই বিবেচনায় বলেন নাই, উনি দেশে একটা নাগরিক হিসেবে বলেছেন, বিবেকবান মানুষ হিসেবে বলেছেন, পার্লামেন্টে বলেছেন। আসলে এই যে এগুলো কেন হয়েছে, এগুলো মূল কারণটা হচ্ছে অনেস্টির অভাব, মোরালিটির অভাব। আমরা সে নৈতিক মানদণ্ড সম্পন্ন, নৈতিকতা সম্পন্ন মানুষ যদি রাষ্ট্রীয় লেভেলে আইন প্রণয়ন, দেশ পরিচালনার জায়গায় দিয়ে দেশপ্রেমিক শক্তিকে যদি আমরা এই জায়গায় আনতে পারি, সেই মানসিকতার লিডারশিপ যদি আমরা এখানে আনতে পারতাম, তাহলে দেশটা এই পর্যায়ে কিন্তু আসতো না। আমরা 3বার যে চ্যাম্পিয়ন হলাম দুর্নীতিতে, এটা কেন হয়েছে?
আমরা যে আজকে যে বিগত সরকারের কথা বলি, ফেসিস্ট আমলটা, ফেসিস্টরা যে দেশটা চালিয়েছে সেখানে আসলে কি হয়েছে আপনি বলেন। আমার প্রশ্ন ছিল যে অপপ্রচার, আপনারা জানেন যে এটি অপপ্রচার, তাহলে সেটি বন্ধ করার জন্য আপনারা কোনো ব্যবস্থা বা কোনো আমি বক্তব্য কি অপপ্রচার নিয়েছেন? কেন বলবো না ভাই, আমাদের কোনো লিটারেচার আপনি পেয়েছেন কিনা, আমাদের কোনো বক্তব্য এটা না, পেয়েছেন এটি কিনা, সরাসরি বক্তব্য আমাদের দেওয়ার কোনো জনসভা ক্যাম্পেইনের বিভিন্ন কোনো জায়গা থেকে- উপাদানে আপনি এটা পেয়েছেন কিনা। এটা যারা বলছে তাদের আসলে সেই রকম অথরিটিও নাই। ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে যদি আপনি পেয়ে থাকেন তাহলে এটার অ্যাকাউন্টেবিলিটি আছে? নাই। যদি কোনো আপনারা মিডিয়া, যে প্রতিবাদ করেছেন যে এটা আপনাদের বক্তব্য না, হ্যাঁ আমরা তো অবশ্যই সবসময় বলে আসতেছি, আজকেও প্রতিবাদ করতেছি, এখন এটাও তো একটা প্রতিবাদ। জি, সেটি আসলে এই আমরা জন্য বলছি বলছি যে এটার এদের বিরুদ্ধে জন্য- আপনাদের এদের অবস্থান। অপপ্রচারের বিরুদ্ধে আমি বাদী হয়ে ঢাকা জজ কোর্টের সিএমএম কোর্ট গিয়ে আমি নিজে মামলা করেছি। এটা কখন? বিগত সরকারের আমলে শুরুর দিকে, সে সময় একটু ফ্রি ছিলাম, এমপি ছিলাম, পার্লামেন্টে ছিলাম তখন, সম্ভবত 10 সালে আমি নিজে গিয়ে মামলা করেছি। তো এই অপপ্রচারগুলো প্রতিবাদ নয়, শুধু আইনি পদক্ষেপ আমরা নিয়েছি। বাংলাদেশে একসাথে অনেকগুলো করে আমরা মামলা করেছি এ সমস্ত ঘটনায়, সিমিলার এই ধরনের ঘটনার জন্য। এই জন্য আমরা কখনো আনচ্যালেঞ্জ এগুলো ছেড়ে দিইনি, আমরা চ্যালেঞ্জ করেছি, প্রতিবাদ করেছি, মামলা করেছি, আইনি ব্যবস্থা নিয়েছি। তা আইনের প্রয়োগ হয়েছে কি হয় নাই সেটা তারা আমলে নিয়েছে কিনা এটা ভিন্ন জিনিস। এটা একটা পলিটিক্যালি তো বিচার ব্যবস্থা পরিচালিত হয়েছে। বিচার ব্যবস্থা তো নিরপেক্ষ ছিল না, এবং বিচারপতিরা কেমন ছিল এটা তো জানেন। শপথবদ্ধ রাজনীতিবিদ যদি ঘোষণা করে একজন হাইকোর্টের জাজ, কোথায় গিয়েছিল বিচার ব্যবস্থা? এই জায়গা থেকে তো আমরা মামলা করলেও কিন্তু তার কোনো সুবিচার পাইনি। ফলে আইনের আওতায় আনা না গেলে এগুলো বন্ধ করা কঠিন। জি, আইনের আওতায় যদি আনা যেত তাহলে এগুলো বন্ধ করা যেত, কিন্তু সে জায়গাটা আমরা দুর্বল।